দেশের মানুষের কল্যাণের জন্য বাজেট দেওয়ার তার কোনো বৈধতা নাই। কারণ মানুষের যে মূল অধিকার, ভোটের অধিকার, সমর্থন নিয়ে ক্ষমতা আসার, এই সরকারের কোনো সমর্থন নাই। একটা অসমর্থিত জনগণের অসমর্থিত সরকারের কোনো অধিকার নাই জনগণের ট্যাক্সের টাকা সে কোথায় খরচ করবে এটা ঠিক করার। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু এই দস্যুর হাতে বন্দী হয়ে গেছি, তারপরেও আমাদেরকে এই বাজেট নিয়ে কথা বলতে হচ্ছে। যে দেখেন, এই বাজেটে এমন একটা জায়গায় আমাদের দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে যে 4 থেকে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা ধার্য করা হয়েছে, যে এটা হচ্ছে কর থেকে আদায় হবে এবং কিছু শুল্ক থেকে আদায় হবে প্রায় আর একটা 1 লক্ষ কোটি টাকা। অথচ আমাদের ঋণখেলাপির সংখ্যা আছে, ঋণখেলাপির মোট পরিমাণ সিপিডির ভাষ্যমতে 4 লক্ষ কোটি টাকার উপরে, কিন্তু সেটাকে গোপন রাখা হচ্ছে। 2 লক্ষ কোটি টাকার একটা হিসাব দেওয়া হয়, আর 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নানা তালবাহানা করে এটাকে এক ধরনের এড়িয়ে যায়। এখন 4 লক্ষ কোটি টাকার বা তার চাইতে একটু বেশি যেটা আমাদের দেশের কর থেকে আদায় হবে, সেই 4 লক্ষ কোটি টাকা যদি ঋণখেলাপিরাই মেরে দেয়, এবং দেখেন বাজেটে আবার কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ এই ঋণখেলাপিরাই আবার ওই তাদের দুর্নীতি করে, অন্যায় করে, অপদর্শিত তাদের যে সমস্ত আয়টা আছে তারা আবার সেটাকে সাদা করে নেবে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে যারা বৈধভাবে ট্যাক্স দিবে তাদের সর্বোচ্চ সীমা 30, আর এই কালো টাকা বা অপদর্শিত আয় যারা করে রেখেছে তাদের জন্য 15। এটা একেবারে বৈষম্য এবং একেবারে পুকুর চুরির মতো একটা কাজ, যেটা সবাই বিরোধিতা করেছে। বাজেটে উন্নয়নের খাত কিভাবে রাখবে? আপনি দেখেন, কর্মচারীদের বেতন, কর্মকর্তাদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন দিতে আর বৈদেশিক ঋণ শোধ করতেই চলে যাচ্ছে বাজেটের একেবারে প্রায় 2/3। আর উন্নয়ন খাতের যে হিসাবটা আমরা বারবার বলেছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে বাজেট বাড়ানোর জন্য, তারা নমিনাল কিছু বাজেট বাড়িয়েছে শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য। এবং একটা কথা হচ্ছে যে সবচেয়ে ভয়ানক যেটা, সেটা হচ্ছে যে মানুষের কথার উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে। মানে এমনিতে তো মানুষ মোবাইলে 20% করে ট্যাক্স দিত, এখন এটাকে বাড়িয়ে প্রায় 39% করা হয়েছে। তো সুতরাং বাজেট এটা সম্পূর্ণভাবে একটা কালো টাকা সাদা করার, ব্যাংকের যারা আমাদের টাকা মেরে দিয়েছে ঋণখেলাপি, এই 4 লক্ষ কোটি টাকার ঋণখেলাপিদের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। এবং আপনার এই রকম একটা জায়গায় দেশে যদি কর্মসংস্থান না বাড়ে, তাহলে মূল্যস্ফীতির যে ভয়াবহ অবস্থা, 10%, আমাদের হিসাব দিচ্ছে যে মূল্যস্ফীতি 10% হচ্ছে। মূল্যস্ফীতিটা কি? মূল্যস্ফীতিটা হচ্ছে যে আমি গত বছর একই টাকায় যে কাজ করতে পারতাম, এই বছর আমি ওই একই টাকায় কি করতে পারছি। ধরেন গত বছর এই সময়ে আলুর দাম ছিল 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা, এখন আলু কিনতে হচ্ছে আমাকে 60 টাকা 70 টাকায়। গত বছর এই সময়ে যে রিক্সা ভাড়া ছিল আমার 10 টাকা, সেই রিক্সা ভাড়া এখন 20 টাকা 30 টাকা দিতে হচ্ছে। যে বাস ভাড়া ছিল সেটা এখন দ্বিগুণ হয়েছে। তাহলে মূল্যস্ফীতি ডাবল। আমাদের হিসাবে দেখাচ্ছে তারা যে মূল্যস্ফীতি 9, এবং অর্থমন্ত্রী বলছে এটাকে কমিয়ে তারা 6-এ নিয়ে আসবে, কিন্তু আমরা দেখছি আসলে মূল্যস্ফীতি 20, 25, কোথাও কোথাও ডাবলও আছে। তাহলে এই যে মধ্যবিত্ত শ্রেণী, এই যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যাদের বেতন বাড়ে নাই বছরের পর বছর, তারা কি করবে? তাদের কাছে না খাওয়া কমায় দিতে হবে, তাদের জীবনযাত্রাকে শর্ট করে ফেলতে হবে, অথবা তাদেরকে চুরি করতে হবে। এবং চুরি করে সে কি করবে? আপনি যে করের সীমা করেছেন, এই করের সীমার মধ্যে সে থাকবে, আর বাকি টাকা সে কালো টাকা করে ফেলবে, দুর্নীতি করবে, কালো টাকা আবার আপনি সুযোগ পেলে সাদা করবে অথবা বিদেশে পাচার করবে। অর্থাৎ এই বাজেট যে একটা চক্র তৈরি করা হয়েছে, পুরোটাই হচ্ছে একটা দুর্নীতি বান্ধব, একটা ঋণখেলাপি বান্ধব, এবং জনগণকে ট্যাক্সের ফাঁদে ফেলে ওই কোটি কত আওয়ামীপন্থী লোক যারা টাকা পাচার করে, যারা টাকা দুর্নীতি করে, যারা বাংলাদেশের টাকা লুটপাট করে নিচ্ছে, এদের জন্য সহায়ক একটা বাজেট এখানে তৈরি করা হয়েছে। এবং এই বাজেটে কি হবে? আবার কানাডায় বেগমপাড়া হবে, বেগমপাড়া আরও বাড়তে থাকবে, মালয়েশিয়ায় আপনার সেকেন্ড হোম তৈরি হবে। এই দেশটা এই চক্রবৃদ্ধি ঋণের ফাঁদে পড়ে একটা নিঃশেষ অবস্থা, অর্থনীতি একটা দেউলিয়াপনার দিকে আমরা যাচ্ছি। আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করছি এবং আমি মনে করি দেশ দেউলি হওয়ার বাজেট এটা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং এই সরকারের পদত্যাগ দাবি করছি। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকারও নাই এবং মানুষের টাকা লুটপাট ছাড়া তাদের আর কোনো ধান্দা নাই।